গুড আফটারনুন বন্ধুরা, আমি শ্রাবন্তী। আমার ক্যাপচার অফ ফ্রেম ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আজ হচ্ছে রবিবার, তারিখটা হচ্ছে 2রা ফেব্রুয়ারি, মানে সরস্বতী পূজার দিন। তো আগের ব্লগে তোমাদের আমার সরস্বতী পুজোটা পুরো শেয়ার করেছি, আর আজ শেয়ার করব তোমাদের গোটা ষষ্ঠীটা। তো তার জন্য দুপুর থেকে স্টার্ট করলাম, আর যেহেতু 12টা বেজে গেছে তো সেই জন্য গুড আফটারনুন বললাম। তো লাঞ্চের মেনুর জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। লাঞ্চে হবে পোলাও হবে, আর হচ্ছে বাসন্তী পোলাও, আর তার সঙ্গে পনির। তো সকালে যে লুচি তরকারি করেছিলাম সেটা ওদের খেতে দিয়ে দিলাম, আর তার সঙ্গে কর্তামশাইকে দিয়ে দিলাম 1 কাপ দুধ চা। তো পনিরের তরকারি করার জন্য পনিরটাকে কেটে নেব। তো পনির মোটামুটি আমার মেয়ে খুব একটা পছন্দ করে না। সকালের যে আলুর দম করেছি সেই আলুর দম দিয়েই ও হয়তো একটু পোলাও খাবে। আর খেতে পারবে কিনা সন্দেহ আছে, কারণ এই 12টার পরে লুচি আলুর দম খাচ্ছে, আর তার ওপর একটু প্রসাদ খাবে। তো আমার মনে হয় না ও দুপুরে খেতে পারবে বলে। তো পনিরগুলোকে আমি পিস পিস করে কেটে নিয়েছি, আর এবার একটুখানি তেলে ভেজে নেব। আর যাতে পনিরটা নরম হয়ে থাকে তার জন্য গরম জলের মধ্যে ভিজিয়ে দেব। আর তারপরে সকালের যে মশলা করেছি, একটু আদা, গোটা জিরে, গরম মশলা, ধনে, এইসব একসঙ্গে একটা পেস্ট বানিয়ে রেখেছি, কাজু আর পোস্ত। তো এইগুলো দিয়েই করব। আমার তো ভীষণ পনিরটা ভালো লাগে, কিন্তু কর্তামশাই আর আমার মেয়ের তো একেবারেই পনির পছন্দ নয়। তো এখানে একটুখানি টক দইকে আমি একটুখানি নুন আর অল্প জল দিয়ে ফাটিয়ে রাখলাম, আর ওদিকে পনিরটাও গরম জলের মধ্যে ভিজিয়ে রেখেছি। এবার একটুখানি গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম, আর এর মধ্যে এবারে ওই যে পেস্টটা বানিয়ে রেখেছি, মানে আদা, গোটা জিরে, ধনে, গরম মশলা, এইগুলো, সেই পেস্টটা একটু দিয়ে দিলাম। আর যেহেতু টক দই দিচ্ছি, তো সেই জন্য আমি আর টমেটো দিলাম না। দুটো দুটো টক পড়লে একটু টকের ভাবটা বেশি হয়ে যায়, তখন আমার মেয়ে বা কর্তামশাই খেতে খুব একটা পছন্দ করে না। একটুখানি হলুদ, অল্প লঙ্কা গুঁড়ো, অল্প সামান্য জিরে ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম। আর এবারে যে পোস্ত আর কাজুর যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। আর এবারে পেস্ট ধোয়া যে জলটা সেটা একটু দিয়ে দিচ্ছি, একটু ভালো করে কষিয়ে নিয়ে আর এর মধ্যে পনিরটা দেব। আর পনিরটা যে গরম জলে ভিজিয়ে রেখেছি সেই জলটাও আমি দিয়ে দেবো, আর এক্সট্রা করে আমি কোনো জল দেব না। আর যখন আমি একটু সাদা তেল আর একটুখানি ঘি গরম করে তারপরে আমি পনিরটা ভেজেছি, যাতে একটু ঘিয়ের ফ্লেভারটা থাকে, এতে কিন্তু টেস্টটা খুব দারুণ হয়। আর সামান্য একটুখানি চিনি দেব, যাতে একটু মিষ্টি ফ্লেভারটা আসে। তো এবারে একটুখানি টক দইটা দিয়ে দিলাম, আর এরপরে পনিরটা দিয়ে দেব। ব্যাস, এটা একটু মাখো মাখো হয়ে এলেই কিন্তু নামিয়ে নেব। তো এখানে আমার পনিরটা কমপ্লিট হয়ে গেল, আর করব পোলাও। আসলে আজকে এত কাজের চাপ, ভেবেছিলাম খিচুড়ি বানাবো, কিন্তু তার থেকে পোলাও বা পনিরটা বানানো কিন্তু অনেকটা সময় কম লাগে। তো সেই জন্যে ভাবলাম যে পনির আর তার সঙ্গে পোলাওটা তো ভালো যায়, সেটা বানিয়ে নিই। আর এখানে একটুখানি কাজু আর কিশমিশ আমি প্রথমে ঘিয়ের মধ্যে ভেজে নিচ্ছি পোলাওটা বানাবো বলে। তো একটুখানি তেলের মধ্যে আমি একটুখানি দিয়ে দিলাম তেজপাতা, আদা বাটা, আর বেশি কাঁচা লঙ্কা দেবো না, একটাই কাঁচা লঙ্কা দিলাম, কারণ ঝাল হলে মেয়ে খেতে পারবে না। আর দিয়ে দিলাম হলুদ। এবার এর মধ্যে চালটা তুলে দেবো। চালটা যেহেতু আগে একেবারে মেলে দিয়েছি থালার মধ্যে, একদম শুকনো ঝরঝরে হয়ে গেছে। এবারে এই ঘিয়ের মধ্যে ভালো করে চালটাকে ভেজে নেব।
আর একেবারেই পোলাও করা খুবই সহজ যদি আমরা জলের মাপটা ঠিকঠাকভাবে দিতে পারি। তো এখানে যতটা আমি চাল নিয়েছি তার ডবল আমি এখানে জল দেব, মানে 1 কাপ চাল হলে 2 কাপ জল। তো আমার যতটা লাগবে আমি ততটা দিয়ে দেব, দিয়ে এবারে স্টিমে একেবারে চাপা দিয়ে রেখে দেব। পুরো জলটা টেনে নেবে, তারপরে কিছুক্ষণ পরে খুললেই কিন্তু একেবারে ঝুরঝুরে পোলাও রেডি হয়ে যাবে। তো এর মধ্যে যে কাজু আর কিশমিশটা ভেজে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ, চিনি সমস্ত কিছু এবার দিয়ে দেব, আর পরিমাণ মতো জল। নিরামিষ দিনে কিন্তু পনির আর তার সঙ্গে পোলাওয়ের রেসিপিটা কিন্তু ভীষণ ভালো লাগে, আর সবথেকে বড় কথা হলো খুব অল্প সময়ের মধ্যে হয়ে যায়। আর আগের ব্লগে যেহেতু পুরো পুজোটা দেখিয়েছি, তাই আর এবারে পুজোটা দেখালাম না, জাস্ট দেখিয়ে দিলাম যে আমার এই রান্নার পরে কিন্তু পুজোটা হয়েছিল। আর পুজোটা কমপ্লিট হয়ে যাওয়ার পর হচ্ছে বাদবাকি অন্যান্য কাজকর্মগুলো সেরেছিলাম। আর মেয়ে আর কর্তামশাই সকালে মানে ঘুরতে যেতে পারিনি, কারণ হচ্ছে পরের দিন সোমবার কর্তামশাই কাজে বেরিয়ে যাবে, ওর অফিসে বেরিয়ে যাবে। আর সকালে যেহেতু পুজোর জন্য আমি খুব বেরোতে দিইনি, কারণ কখন ঠাকুরমশাই চলে আসবে, আর ঘুরতে বেরোলে তো ওরমভাবে সময় মানে হাতে না নিয়ে ঘুরতে বেরোনো সম্ভব নয়। তো সেই জন্য আর এখন প্রসাদিটা দিয়ে দিলাম, আমিও একটু প্রসাদ খেয়ে নিয়েছি। আর যেহেতু একবারও নাড়তে পারিনি, তো দেখো একটু চাপড়া হয়ে গেছে, কিন্তু একেবারে ঝুরঝুরে পোলাও হয়েছে, সুন্দর সিদ্ধও হয়েছে আর একেবারে ঝুরঝুরে হয়ে গেছে। যেহেতু পুজোর ওই দিকটা চলে গিয়েছিলাম, তাই একবারও নেড়ে দেওয়া হয়নি, তাই চাপ মেরে বসে গেছে। আর কর্তামশাই এত বেশি পরিমাণ লুচি খেয়ে ফেলেছে, তো একটু টেস্ট করার জন্য কর্তামশাইকে দিলাম মিষ্টি আরে ঠিক আছে কিনা। আর এদিকে মেয়েকে আমি খাইয়ে দিচ্ছি, কারণ হচ্ছে প্রায় অনেকটা বেলা হয়ে গিয়েছিল, প্রায় 2:30-3টের মতো বাজে। তো এদিকে গোটা চচ্চড়ির জন্য, মানে গোটা চচ্চড়ি বলছি, গোটা সিদ্ধের জন্য সমস্ত কীরকম সবজি কাটাকুটি করতে হবে। তো সেই জন্য ওকে আগে খাইয়ে দিলাম, কারণ ও নিজের হাতে একা খেলে হয়তো খেতই না। তো সেই জন্য আমি ওকে খাইয়ে দিলাম। আমি আর কর্তামশাই একটু পরে খাবো, কারণ আমি প্রসাদ খেয়েছি আর তারপরে লুচিও খেয়েছি, তো আমার একেবারেই খিদে নেই, আর কর্তামশাইয়েরও নেই। তো এখন সবজিগুলো কাটাকুটি রেডি করে তারপরে লাঞ্চে বসবো। তো দেখো একেবারে সবজির সমাহার নিয়ে বসেছি, তোমাদের তো সকালে দেখিয়েছি যে কি কি সবজি নিয়েছি, কি কি গোটা সিদ্ধই আমাদের হয় সেটা তোমাদের পুরো দেখাবো। তো ওদিকে যা কিছু কাটাকাটি সবজি করার পর কর্তামশাই আর আমি এখন লাঞ্চে বসেছি। তো খিদে একেবারে নেই বললেই চলে। আর তারপরে বেশ কিছুক্ষণ একটু রেস্ট নেওয়ার পরে এবারে মেয়ে আর কর্তামশাই বেরোবে ঠাকুর দেখতে। তো আমাদের বাটানগরে 111 ফুটের মানে সরস্বতী প্রতিমা হয়েছে, আর সেই প্রতিমাকেই দেখতে হচ্ছে মেয়ে আর কর্তামশাই যাচ্ছে। আমাকেও জোর করেছিল, আর যেহেতু আমার রান্না বান্না আছে তাই যেতে পারলাম না। তো ওকে আমি শাড়িটা পরিয়ে দিয়েছি, আর যেহেতু বিকালবেলা বেরোচ্ছে ঠান্ডা লাগতে পারে, তো সেই জন্য একটা হাইনেক ফুল প্যান্ট পরিয়ে দিয়েছি। তো ওরা ওদিকে ঘুরে আসুক, আর আমি এদিকে শান্তিতে সমস্ত কাজকর্মগুলো কমপ্লিট করে ফেলি।
তো প্রথমেই পায়েস করার জন্য আমি দুধটাকে ফুটিয়ে নিয়েছি। এখানে 500 দুধ আছে, প্রায় 100 গোবিন্দভোগ চালের আমি পায়েস বানাবো। তার সঙ্গে কিছুটা গুঁড়ো দুধ দেব, আর গুড় দেব, তার সঙ্গে হচ্ছে আমি বাতাসা দেব, অল্প পরিমাণ চিনি দেব। চালটাকে একটুখানি ঘিয়ে ভেজে আমি প্রেসার কুকারে 3-4টে সিটি দিয়ে সিদ্ধ করে নেব। তো এদিকে দুধ ফুটছে আর এদিকে গোটা সিদ্ধের জন্য সমস্ত কিছু বসিয়ে দিলাম। প্রপার যে গোটা সিদ্ধ হয়, সিদ্ধ করে ওইভাবে করব না, জাস্ট আমি তেল দিয়ে অল্প 5 ফোড়ন, রাঁধুনি ফোড়ন দিয়ে দিয়েছি, আদা বাটা, জিরে বাটা, ধনে বাটা দিয়ে দিয়েছি। আর তার মধ্যে এবারে লাউ শাক, পালং শাক, তো এর মধ্যে দিয়ে দেব বেগুন। এর মধ্যে গোটা বেগুনও আছে, কিছু কিছু গোটা সবজি আছে, যেমন গোটা মটরশুঁটি, আলু আছে। তো এখানে গোটা একটা হচ্ছে ওলকপি আছে, এইরকম কয়েকটা গোটা সিদ্ধ দিয়ে দিয়েছি। 5 কড়াই সমস্ত কিছু দিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, ব্যাস, আর কিছু মশলা পড়বে না। এবারে এইগুলো, এই সবজি থেকে যে জল বেরোবে সেই জলেই কিন্তু পুরো সিদ্ধ হবে, আলাদা করে কিন্তু আর আমি জল দেব না। অল্প একটা বাঁধাকপি দিয়ে দিলাম, আর শেষে যে শাকগুলো যে কেটে রেখেছি, মানে লাউ শাক আর তার সঙ্গে পালং শাক, তো সেইগুলো শেষে দিয়ে দেব, কারণ শাকটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো সেই জন্য আগেই ডাঁটাগুলো ভালো করে সমস্ত কিছু একটু তেলের মধ্যে নেড়ে নিয়ে তারপরে দিয়ে দেব। তো এদিকে গোটা সিদ্ধ হচ্ছে, আর আমার কিন্তু এদিকে গোবিন্দভোগ চাল পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এবার এই দুধ দিয়ে ফুটন্ত দুধের মধ্যে দিয়ে দিলাম কাজু, কিশমিশ, তেজপাতা, গোটা গরম মশলা একটু থেতো করে নিয়েছি, একটুখানি গুড় দিয়ে দিলাম, আর এবারে বাতাসা আর চিনি দিয়ে দেবো। তো পুরো চিনি দিয়ে করলে কিন্তু জলটা কাটে, আর এখানে অনেকে মিচড়িও ব্যবহার করে, তো আমি এইবারে মিচড়িটা আর ব্যবহার করলাম না, চিনি, গুড় আর বাতাসা দিয়েই করলাম। আর এবারে একটু বাতাসাটা গলে এলে এর মধ্যে চালটা তুলে দেব, দিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিলেই কিন্তু আমার পায়েস পুরো রেডি হয়ে যাবে। যেহেতু গুড় দিয়েছি, সুন্দর একটা রং এসেছে। তো এদিকে আমার পায়েসটা কমপ্লিট হয়ে গেল, আর তার সঙ্গে করছি আলু ভাজা। তো এই আলু ভাজা না করলে আমার মেয়ে আবার একটুখানি খেতে পারবে না, তো ওর জন্যে আবার একটুখানি আলু ভাজা করছি। তো এর সঙ্গে হবে কুলের চাটনি, আর হবে আর হচ্ছে খেসার ডাল, আর কিছু হবে না, আর হবে ভাত। আজকে ভাতটা যে খাবো সেটা গরম, আর পরের দিন ষষ্ঠী পুজো দিয়ে জল দেয়া ভাত খেতে হয়, মানে শরীরকে ঠান্ডা করার জন্য। এটা আসলে শীতল ষষ্ঠীর জন্য করা হয়, আসলে বসন্তের শুরুতে আমাদের শরীরকে ঠান্ডা রাখার জন্যই আর কি এই নিয়ম পালাটা করা হয়। তো এদিকে দেখো আমার আলু ভাজা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, আর কুলের চাটনি আর ডাল চচ্চড়ি ভাত করলেই কিন্তু আমার গোটা সিদ্ধের যে নিয়মপালা সেইগুলো সমস্ত রান্নাবান্নার কমপ্লিট হয়ে যাবে, মানে গোটা সিদ্ধের যে রান্নাবান্না সেটা কমপ্লিট হয়ে যাবে। তো এখানে একটু সর্ষে ফোড়ন দিয়ে তেলের মধ্যে কুলগুলোকে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি, আর কুলের মধ্যে যাতে মিষ্টিটা ঢোকে তার জন্য কুলগুলোকে একটুখানি ফাটিয়ে ফাটিয়ে নিচ্ছি। তো কুলটাতেও আমি চিনির বদলে গুড় দিয়ে করব, এতে কিন্তু ভালো টেস্ট হবে। তো কুলের চাটনি অনেকে আবার লাউ কুল দিয়ে করে, অনেকে মানে কুল টমেটো দিয়ে করে, তো আমি এখানে শুধু কুল দিয়েই করলাম, শুধু কুলেরটাই খেতে আমার ভালো লাগে। আর সেরকম চাটনি আমার মেয়ে বা কর্তামশাই কেউই খাবে না। তো কুলের চাটনি করার পরে এবার আমি এখানে বসাবো ডালটা।
তো একটুখানি রাঁধুনি, আদা বাটা আর শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। আর এবার আগে থেকে যে খেসার ডালটা সিদ্ধ করে রেখেছি সেই ডালটা এবার দিয়ে দেব, দিয়ে একটু শুকনো শুকনো হলে নামিয়ে নেব। তো বন্ধুরা, মানে সকাল থেকে আজ ভিডিও করছি, মানে শেষের দিকে আর ভিডিও করার ধৈর্য আর একদমই রাখতে পারছিলাম না। তো শেষ পর্যন্ত আমরা যখন খেতে বসেছি তো তখন আর ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। তো এরপরে আমি ভাতটা বসিয়ে দেব। তো এদিকে আমার ডালটা কমপ্লিট হয়ে গেল। তো মোটামুটি গোটা ষষ্ঠীর যা যা পদ আমার কমপ্লিট হয়ে গেল। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত রাখছি। আর ওইদিকে দেখো আমার কিন্তু গোটা সিদ্ধ কমপ্লিট হয়ে গেছে, সেটাকে ঢেলে নিচ্ছি। তো আজকে এই পর্যন্ত রাখছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো টাটা, বাই বাই। তোমাদের সঙ্গে আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে, নেক্সট ব্লগে।